আমি রাজীব। আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন গল্প নিয়ে। গল্পটার নাম অশুভ ছায়া। বন্ধুরা, এখানে রাজু নামের একটা ছেলে ছিল। সে কখনো ভাবেনি যে একদিন নিজেই এক ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হবে। তার গ্রামটি সুন্দর হলেও এক পুরনো পোড়োবাড়িটি ছিল ভয় আর কৌতূহলের কেন্দ্রবিন্দু। একদিন বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে ওই পোড়োবাড়িতে ঢুকে পড়ল। ঘরটি ধুলোয় ঢেকেছিল, চারপাশে পুরনো আসবাবপত্র, আর জানালার পর্দাগুলো বাতাসে দোল খাচ্ছিল। কিন্তু হঠাৎ পেছনে থেকে একটি ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করল রাজু। মনে হলো কেউ যেন নিঃশব্দে তার দিকে তাকিয়ে আছে। রাজু ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎই দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ভয়ের মধ্যে হঠাৎ সে দেখতে পেল এক ছায়ামূর্তি, যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাজু চিৎকার করে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু দরজা খুলছিল না। ছায়ামূর্তিটি একদম কাছে চলে এলো, আর তখনই কানে এল এক ভৌতিক গর্জন, আমার ঘর থেকে বের হও। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে গেল। রাজু দৌড়ে বাইরে বেরিয়ে এলো। বন্ধুরা তাকে ভীতসন্ত্রস্ত দেখে অবাক হয়ে গেল। পরদিন রাজু গ্রামের এক বৃদ্ধের কাছে গিয়ে জানতে পারে, বহু বছর আগে ওই বাড়ির মালিক এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তারপর থেকেই সেখানে নানা অলৌকিক ঘটনা ঘটছে। অনেকে বলে সে এখনও সেখানে আটকা পড়ে আছে, আর যে কেউ তার বাড়িতে প্রবেশ করলে তার অভিশাপ নেমে আসে। রাজুর মনে হলো এই অভিশাপ থেকে মুক্তির উপায় খুঁজতে হবে। রাজু সারা রাত ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলেই সেই ছায়ামূর্তি আর ভৌতিক গর্জন কানে বাজছিল। সকালে সে সিদ্ধান্ত নিল আরও কিছু জানতেই হবে। গ্রামের বৃদ্ধ তাকে জানালেন, একসময় সেই পোড়োবাড়িতে জমিদার প্রতাপনারায়ণ বসু থাকতেন। লোকমুখে শোনা যায় তার একমাত্র কন্যা মাধবী এক রহস্যময় রাতে নিখোঁজ হয়ে যায়। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, আবার কেউ বলে তার ওপর নেমে এসেছিল এক অভিশাপ। রাজু ভাবল এই রহস্যের সমাধান করতে হবে। বিকেলে সে আবার পোড়োবাড়ির দিকে গেল। এবার একা নয়, সঙ্গে নিল তার দুই বন্ধু সুমন আর অভি। বাড়ির সামনে পৌঁছে তিনজনের বুক ধুকপুক করছিল। হঠাৎ রাজু দরজার গায়ে হাত দিতেই সেটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকে ওরা চারদিকে তাকালো। কিছুই বদলায়নি। হঠাৎ উপরের তলার জানালা দিয়ে সাদা শাড়ি পরা এক নারীমূর্তি দেখা গেল। মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে আসতে লাগলো কারো মৃদু কান্নার আওয়াজ। রাজু আর তার বন্ধুরা ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তাদের প্রত্যেকের বুক কাঁপছে, কিন্তু পা থামানোর উপায় নেই। উপরতলায় উঠে ওরা দেখল একটি পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা নারীমূর্তি। তার চোখে এক অদ্ভুত শূন্যতা, হতে বিষাদের ছাপ। হঠাৎ সে মুখ খুলল, আমাকে মুক্ত করো। রাজুর শরীর অবশ হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, কে তুমি? নারীটি ধীরে ধীরে আয়নার দিকে ইঙ্গিত করল। রাজু তাকাতেই দেখতে পেল আয়নার কুয়াশাচ্ছন্ন কাচের ওপারে আরেকটি দৃশ্য ফুটে উঠছে। এক যুবতী, চুল এলোমেলো, আতঙ্কিত দৃষ্টিতে কারো কাছ থেকে পালাচ্ছে। আর তার পেছনে এক অন্ধকার ছায়া। সুমন ফিসফিস করে বলল, এই মেয়েটাই কি মাধবী? নারীটি ফুপিয়ে উঠল। হঠাৎ বাড়ি কেঁপে উঠল। বাতাসে প্রতিধ্বনিত হলো এক শ্বাসরুদ্ধকর চিৎকার, তোমরা চলে যাও, না হলে আমিও বেরিয়ে আসব। চারপাশ অন্ধকার হয়ে গেল। রাজু আর তার বন্ধুরা কিছুই দেখতে পেল না। চারপাশের অন্ধকার ঘনিয়ে এল। রাজু আর তার বন্ধুরা কিছু দেখতে পাচ্ছিল না, কেবল বাতাসে একটা ভৌতিক গুঞ্জন শুনতে পেল, আমিও বেরিয়ে আসব। হঠাৎ রাজু অনুভব করল তার চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে। কেউ যেন তার গলায় ঠান্ডা হাত রেখেছে। সে দম নিতে পারছিল না। রাজু, এখান থেকে বেরোতে হবে। অভি চিৎকার করল, কিন্তু ঠিক তখনই দরজাগুলো প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। ঘরটা যেন একটা ফাঁদ হয়ে গেল, যেখানে আলো প্রবেশ করতে পারছে না, শুধু নিস্তব্ধতার মাঝে শোনা যাচ্ছে কারো দীর্ঘশ্বাস। সুমন আতঙ্কে চিৎকার করল, কে তুমি? আমাদের কি চাও? একটা কর্কশ হাসি বাতাসে ভাসল। তারপর সেই সাদা শাড়ি পরা নারীমূর্তিটি আবার দেখা দিল। এবার তার চোখ দুটো আগুনের মতো লাল, মুখ বিকৃত, আর তার গলা দিয়ে এক বিকট শব্দ বেরিয়ে এল, তোমরা এই বাড়ির রহস্য জানার চেষ্টা করেছ, এখন মৃত্যুপুরীর দরজা খুলে যাবে। মেঝের টালি ফেটে গেল, আর নিচ থেকে বেরিয়ে এল অসংখ্য কালো হাত। সেই হাতগুলো বাতাসে ছড়িয়ে পড়ে রাজু আর তার বন্ধুদের পায়ের চারপাশে পেঁচিয়ে ধরল। দৌড়াও, দৌড়াও! রাজু বুঝতে পারল এটা কোনো সাধারণ ভূত নয়, এটা এক অশুভ শক্তি,
যা বহু বছর ধরে লুকিয়ে ছিল এই বাড়ির ভেতর। রাজু নিজেকে শক্ত করে ধরে, তারপর চিৎকার করে উঠল, আমরা চলে যেতে চাই, আমাদের কিছু করো না। কিন্তু সেই নারী হেসে উঠল, এবার তার মুখ পুরোপুরি অশরীরী হয়ে গেল, চোখের জায়গায় গভীর শূন্যতা। তোমরা চলে যেতে পারবে না কারণ তোমরা আমারই অংশ। এই কথা শোনার পর রাজু আর তার বন্ধুরা লক্ষ্য করল, তারা ধীরে ধীরে আয়নার মধ্যে ঢুকে পড়ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে যাচ্ছে। রাজু প্রাণপণে চেষ্টা করল বেরোতে, কিন্তু কিছুতেই পারল না। তারপর সব কিছু স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর বাড়ির বাইরে একদল লোক এসে পৌঁছালো। তারা দেখতে পেল পোড়োবাড়ির দরজাগুলো হাট করে খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। শুধু এক কোণে পড়ে আছে একটা পুরনো আয়না, আর সেই আয়নার কুয়াশাচ্ছন্ন কাচের ওপারে দেখা যাচ্ছে তিনটি ছায়ামূর্তি, রাজু, সুমন আর অভির মতো। তারা বোবা চোখে তাকিয়ে আছে, যেন চিরকালের জন্য আটকা পড়ে গেছে সেই অভিশপ্ত আয়নার ফাঁদে। রাজু অনুভব করল তারা ধীরে ধীরে আয়নার মধ্যে ঢুকে যাচ্ছে। আতঙ্কে সে চিৎকার করে উঠল, আমরা এখানে মরে যেতে চাই না। সেই সাদা শাড়ি পরা নারীমূর্তি হঠাৎ থেমে গেল, তার চোখের মধ্যে অদ্ভুত এক কষ্ট ফুটে উঠল। তোমরা মরতে চাও না, আমিও চাইনি। রাজু এবার সাহস করে বলল, তুমি কে? কি চাও আমাদের থেকে? নারীটি গভীর শ্বাস নিয়ে বলল, আমি মাধবী। আমাকে আমার বাবা এই আয়নার মধ্যে বন্দি করেছিল। আমি মুক্তি চাই। কিন্তু আমরা কিভাবে তোমাকে মুক্ত করব? মাধবী ধীরে ধীরে হাত তুলল, এই আয়নাটি যদি ভেঙে দেওয়া যায় তবে আমার আত্মা মুক্তি পাবে। কিন্তু মনে রেখো, এটা সহজ হবে না। রাজু আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল, এই অভিশপ্ত চক্র ভাঙতে হবে। কিন্তু আমাদের কিছু করতে হবে, বলল সুমন। অভি কাপা কাপা গলায় বলল, আয়না ভাঙতে হলে কিছু তো লাগবে। ঠিক তখনই রাজুর মনে পড়ল, তাদের দাদা ঠাকুরদারা বলতেন, ভূত প্রেতের খেলার অবসান হয় পবিত্র গঙ্গাজল বা শুদ্ধ আগুন দিয়ে। আগুন, আমাদের আগুন চাই। রাজু দ্রুত একটা পুরনো লণ্ঠন খুঁজে বের করল। ভিতরে সামান্য তেল ছিল। সে তা জ্বালিয়ে আয়নার দিকে ছুঁড়ে মারল। আয়নার কাঁচ ফেটে গেল। মুহূর্তের মধ্যে বিকট চিৎকার ভেসে এল। সাদা শাড়ি পরা মাধবীর দেহ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল, তার মুখে প্রশান্তির ছাপ। বাড়িটা কেঁপে উঠল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সব শান্ত হয়ে গেল। রাজু, সুমন আর অভি দ্রুত দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। পরদিন তারা জানতে পারল পোড়োবাড়িটা রাতের মধ্যে আগুনে পুড়ে গেছে। কেউ জানে না কিভাবে, কিন্তু রাজু আর তার বন্ধুরা জানত, একটা অভিশাপ শেষ হয়েছে। তবে একটাই প্রশ্ন রয়ে গেল, বাড়িটি পুড়ে গেলেও সেই অভিশপ্ত আয়নার টুকরোগুলো এখনো কোথাও আছে কি? বন্ধুরা, গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আর একটা লাইক করে তোমাদের মূল্যবান কথা কমেন্ট করে দিতে ভুলো না। ধন্যবাদ।